আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ শুরুতেই আমরা নিউজ অর্থাৎ সংবাদ সম্পর্কে কিছু মৌলিক ধারণার উপরে কথা বলতে চাই। প্রথম কথা হলো যে নিউজ বলা হয় যে বেসড অন ফ্যাক্টস, অর্থাৎ সত্য উপর ভিত্তি করে সংবাদ লেখা হয়, সংবাদ বলা হয়, অ্যাকচুয়াল অকারেন্স, সিচুয়েশন, থটস অ্যান্ড আইডিয়াস। কিন্তু তারপরও সব সত্যই নিউজ নয়। কেন নয় তা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। এবং সাংবাদিকদেরকে স্টোরি টেলার বলা হলেও সাংবাদিকরা কিন্তু কোনো কাহিনী অর্থাৎ উপন্যাস ইত্যাদি লিখে না প্রতিদিন। তারা যা লেখে তা হলো সত্য ঘটনা লেখে, এবং যা ঘটে না তা সে আসলে লিখতে পারে না সংবাদের মধ্যে। অনেকে জিজ্ঞেস করে যে নিউজ কি আসলে অপিনিয়ন কিনা। নিউজ, হ্যাঁ, নিউজকে কেন্দ্র করে অপিনিয়ন তৈরি হয়, কিন্তু রিপোর্টাররা নিজেরা কিন্তু আসলে কোনো অপিনিয়ন তৈরি করেন না বা নিজেরা অপিনিয়ন দেন না। আবার অনেক অপিনিয়ন আছে সমাজে যেটাকে ভিত্তি করে নিউজ হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে যদি কোনো নেতা নেত্রী, কোনো বিশিষ্টজন যদি কোনো অপিনিয়ন ব্যক্ত করে, সেটাকে ভিত্তি করে আবার নিউজ হতে পারে। সুতরাং অপিনিয়ন ইটসেলফ ইজ রিলেটেড উইথ নিউজ, কিন্তু জার্নালিস্ট নিজে সতর্ক থাকেন যেন তার নিজস্ব অভিমতটা চলে না আসে কোনো কিছুর ভিতরে। প্রশ্ন হলো যে তাহলে নিউজ কার জন্য? ফর দ্য পিপল, মানুষের জন্য নিউজ। এবং এই যে অসংখ্য মানুষ যাদেরকে আমরা চিনি না, জানি না, সাংবাদিক আসলে তাদের জন্য নিউজ করছে। অনেক পরিচিত জন আছে, তারা তার আশেপাশে থাকে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কিন্তু তার চাইতে অপরিচিত মানুষ বেশি, যারা তার লেখা পড়ে, যারা তার কথা শোনে। সেই মানুষগুলো আসলে তাদের সবার জন্য হলো নিউজ। এবং একটা হলো যে দুটো বিষয় নিউজের ক্ষেত্রে, একটা হলো ইন্টারেস্ট আর একটা হলো ইম্পর্টেন্স। আর ইন্টারেস্ট হলো মানুষের অনেক কিছুর প্রতি আগ্রহ আছে, কিন্তু সব আগ্রহ নিউজে গুরুত্ব পায় কি না সেটা হলো বিবেচ্য বিষয়। যেমন ধরেন আমরা এখন কথা বলতে পারি যে পাকিস্তানের কোনো একটা খুব দুর্গম এলাকায় খাদ্য ঘাটতি চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পাকিস্তানের মানুষের জন্য। বাংলাদেশে হয়তো এটা খুব একটা গুরুত্ব পাবে না। এর কারণ হলো বলা হয় প্রক্সিমিটি, অর্থাৎ নৈকট্য। যার যেখানে নিকট জায়গাটা তার প্রতি আগ্রহটা বেশি। ফলে ঢাকায় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু আর ব্রাজিলের সড়ক দুর্ঘটনায় 50 জনের মৃত্যু, তার চেয়ে ঢাকারটার প্রতি মানুষের আগ্রহ বেশি হবে। আবার হলো ইন্টারেস্টিংয়ের ক্ষেত্রে যে একটা প্রেম খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু অলওয়েজ দিস ইজ নট নিউজ। কিন্তু নিউজ কখন? যদি কনটেক্সট তৈরি হয়। এই যে পরিমণির নতুন প্রেম নিয়ে নিউজ হয়েছে, এটি নিউজ, কারণ তিনি সেলিব্রিটি মানুষ, তার অনেক কিছুর প্রতি মানুষের আগ্রহ আছে, তার প্রেমের ব্যাপারেও আগ্রহ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছেলে মেয়ের ব্যাপারে মানুষের কিন্তু সেরকম করে আগ্রহ নাই। কোয়ালিটি নিউজের ক্ষেত্রে সবসময় 5টা ক্রাইটেরিয়াকে আমরা মনে করি সাংবাদিকরা যে থাকতেই হবে। একটা হলো ইট ইজ অ্যাকুরেট, সত্য। অ্যাকুরেসি ছাড়া কোনো নিউজ হবে না, যা সঠিক তাই করা হয়েছে। নিউজ অবজেক্টিভ, অর্থাৎ বাড়িও বলা হয়নি, কমিও বলা হয়নি, একদম অবজেক্টিভলি যা ঘটেছে তাই বলা হয়েছে। নিউজ ইজ ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। কেন ভারসাম্যপূর্ণ? এই কারণে যে নিউজ কারো না কারো বিরুদ্ধে যায়, নিউজ কারো না কারো পক্ষে যায়, উভয় ক্ষেত্রে সে ভারসাম্য বজায় রাখে, এবং যার বিরুদ্ধে যাচ্ছে তার মতামতটাও নেওয়ার চেষ্টা করছে যাতে এর মধ্যে একটা ভারসাম্য আসে। নিউজ হলো কনসাইজ, ক্লিয়ার। অনেক কথা বলা যায় না নিউজে, সংক্ষেপে পরিষ্কার করে অনেক কথা বলা হয়, এবং এই জন্য আমরা বলি 3টা সি নিউজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট সি ইজ নিউজ ইজ ক্লিয়ার। আমি যা বলতে চাই পরিষ্কার করে বলি, আমি খুব কনসাইজলি বলি, অর্থাৎ সংক্ষেপে বলি, এবং আমি ক্ল্যারিফাইড, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর। একটা নিউজ পড়ার পরে মানুষের মনে যেসব প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর জন্য ফ্যাকচুয়ালি নিউজের ভিতরে দেয়া থাকে, সেটাই। সুতরাং ক্লিয়ার, কনসাইজ, ক্ল্যারিফাইড, এই 3টা হলো মূল বিষয়। আর হলো নিউজ ইজ রিসেন্ট, অর্থাৎ সাম্প্রতিক কালের। নিউজ পুরনো হয় না। পুরনো বিষয় নিউজ আকারে আসতে পারে যদি তার ভিতরে কোনো নতুন এলিমেন্ট যুক্ত হয়। কমন নিউজ ভ্যালুজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা তাকাই। একটা হলো ইমিডিয়েসি, যেটা একটু আগে বলেছি যে পুরনো, ইমিডিয়েসি, তাৎক্ষণিকতা, এইমাত্র ঘটেছে,
অথবা এখনও তার মূল্য রয়েছে মানুষের কাছে ইত্যাদি। সিগনিফিকেন্স, তাৎপর্য। কেন আমি এই নিউজটা দিব, তার তাৎপর্যটা কী, সেটা বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদেরকে, লেখার আগে, ছাপানোর আগে, প্রকাশের আগে, প্রচারের আগে। কিছুক্ষণ আগে বলছিলাম প্রক্সিমিটি, নৈকট্য, নিকট। বাংলাদেশের নিউজ বাংলাদেশের মানুষের কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, ছোটোখাটো পলিটিক্যাল ইভেন্ট, আমেরিকাতে প্রতিদিন অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট ঘটছে, সবগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ হবে না। আবার নৈকট্যের অন্য সংজ্ঞাও আছে, যেমন ফিলিস্তিনে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, মানুষ নৈকট্য বোধ করছে, কারণ সেই মানুষগুলো মুসলমান, একটা নৈকট্য বোধ আছে, ভ্রাতৃত্ববোধ, এটা একটা নৈকট্য বোধ আছে, হিউম্যানিটি, এটা একটা নৈকট্য বোধ আছে। সুতরাং নৈকট্যের অনেকগুলো কনটেক্সট আছে, নৈকট্য ছাড়া নিউজ আসলে সেইভাবে হয় না। প্রমিনেন্স, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আপনার আমার জ্বর হয়েছে, এটা কিন্তু নিউজ নয়, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস যদি, আমাদের প্রধান উপদেষ্টা যদি জ্বরে পড়েন, নিউজ, কারণ তিনি একটা প্রমিনেন্ট পারসন, রাষ্ট্র পরিচালনা করছেন, খুব বিখ্যাত সেলিব্রিটি। আজকে বাংলাদেশ ভারতের খেলা, সেখানে যদি হামজা চৌধুরী জ্বরে পড়ে যান, ইটস এ নিউজ, বিকজ হি ইজ প্রমিনেন্ট। জ্বর, হ্যাঁ, তার যদি পা ভেঙে যায়, ইট ইজ নিউজ। প্রমিনেন্স অনেক ক্ষেত্রে বড় নিউজ তৈরি করে। হিউম্যান ইন্টারেস্ট, মানবিক আগ্রহ, অনেক কিছুর প্রতি মানুষের আগ্রহ আছে। দেখা যাবে যে সারা দেশে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু মাগুরা রাশিয়া অনেক বেশি কাভারেজ পেয়েছে, কারণ তার প্রতি মানবিক আগ্রহ তৈরি হয়েছিল। সুতরাং হিউম্যান ইন্টারেস্ট তৈরি হওয়াটাও নিউজের ভিতরে একটা বড় ধরনের এলিমেন্ট হিসেবে কাজ করে। নেগেটিভিটি, নিউজ ইজ অলওয়েজ নেগেটিভ, এই কথা বলা হয়। নেগেটিভিটি সব সময়, অর্থাৎ সমাজে যা কিছু স্বাভাবিক থাকার কথা তার বাইরে যদি কিছু ঘটে, অর্থাৎ এনিথিং আনইউজুয়াল, সেটাই নিউজ। তারপরে হলো কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ ইত্যাদি নিউজ। অডিটি, ব্যতিক্রম, যা হওয়ার কথা নয় তা হয়েছে, ইট ইজ অডিটি। এবং কখনো কখনো হাস্যরসও কিন্তু নিউজ হতে পারে। বিশেষ করে আমরা এই নিউজগুলো আমরা দেখতে পাই পার্লামেন্টের ক্ষেত্রে, আমরা এগুলো দেখতে পাই বড় ধরনের কোনো কনফারেন্সের ক্ষেত্রে, অথবা এন্টারটেনমেন্ট নিউজের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাই। সুতরাং এই যে আমরা বললাম, এই নিউজের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হয় যে আমরা কিভাবে নিউজটা লিখব। নিউজের গ্যাদারিং প্রসেসটা কিন্তু একদমই আলাদা। সবাই সংবাদ খুঁজে পায় না। একটা জায়গায় 5 জন আছে, 5 জনকে জিজ্ঞেস করার পরে দেখা যাবে একজন আসল কথাটা বলতে পারছে, ওই আসল ব্যক্তিটা হলো সত্য, আসল সংবাদটা নিয়ে আসতে পেরেছেন। নিউজ পেতে গেলে কি করতে হয়? আইডিয়া জেনারেট করতে হয়, খুঁজতে হয়, নিউজ খুঁজতে হয়, আইডিয়া চিন্তা করতে হয়, কোথায় আমি নিউজ পাবো, কোন বিষয় নিয়ে নিউজ পাবো। সারাক্ষণ একজন রিপোর্টারকে এই বিষয়টা নিয়ে তার ভিতরে আইডিয়া জেনারেট করতে হয়, কথা বলতে হয়, ব্যাপক মানুষের সাথে কথা বলতে হয়। কথা না বললে, সম্পর্ক না রাখলে, যোগাযোগ না করলে নিউজ তৈরি হবে না। আবার নিউজ পেলেই হবে না, লিখতে জানতে হয়, রাইটিং এবিলিটি, অর্থাৎ নিউজ লেখার একটা যোগ্যতা লাগে। আমাদের প্রফেশনে আমরা বড় হয়ে গেছি, অনেক রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রচুর সহকর্মীকে দেখেছি যে তারা প্রচুর নিউজ নিয়ে আসতে পারেন কিন্তু লিখতে পারেন না, তারা প্রচুর ডকুমেন্ট নিয়ে আসেন কিন্তু নিউজটা লিখতে পারেন না। সুতরাং লিখতে পারতে হবে। অনেকের এই ধারণা যে নিউজ তো আরেকজন এডিট করে, কিন্তু আসলে বলে সেলফ এডিটিং, নিজেকেও কিছুটা এডিট করে তারপরে নিউজটাকে সাবমিট করতে হয়। এবং সবসময় খেয়াল রাখতে হয় যে আমি রিসোর্সেস কী আছে কোন জায়গাটায়। বি অ্যালার্ট, সতর্ক থাকা, সাবধানে থাকা, ভয়ে নয়। বলা হচ্ছে নিউজ ক্যান কাম ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে নিউজ আসতে পারে। এমন কোনো কথা নয় যে প্রেস ক্লাবের সামনেই প্রতিদিন নিউজ জেনারেট করবে, এমন কোনো জায়গা থেকে নিউজ জেনারেট হতে পারে যে জায়গাটা আসলে আমি চিন্তাও করি নাই। সো নিউজ ক্যান কাম ফ্রম এনিহোয়ার। কনসেপ্ট ম্যাপিং করতে হয়, কার সাথে কথা বলবো, একটা নিউজ পাওয়ার পরে আমি কী ভাবে লেখাটা লিখবো, কীভাবে শুরু করব ইত্যাদি চিন্তা করতে হয়। এটিকে আর কেউ করেছে নিউজটা, কোথাও কি আমি দেখেছি নিউজটা? কারণ আজকাল এত মিডিয়া, এত বেশি সাংবাদিক যে কোনো নিউজ আসলে আর সেভাবে এক্সক্লুসিভ থাকে না, তাই তাকে খুঁজতে যে আর কেউ সেটা করে ফেলেছে কিনা। সবার আগে হলো নিউজ ভ্যালু, সংবাদ মূল্য আছে কিনা। আমি যে এই লেখাটা লিখবো, আমি যে সংবাদটা দিব, এর কোনো মূল্য মানুষের কাছে আছে কিনা। এবং আমি সোর্স হিসেবে কাকে উল্লেখ করব, অর্থাৎ কার বরাতে লিখব। সাংবাদিকরা নিজে কিছু লিখে না, কোনো না কোনো বরাতে লেখে। এমনকি অ্যাক্সিডেন্ট
স্বচোখে দেখার পরও সাংবাদিক লিখে পুলিশ জানায়, কারণ নিউজটাকে বিশ্বাসযোগ্য করতে মানুষের কাছে বলতে হয় এবং উপস্থাপন করতে হয়, এবং একটা ডেডলাইন থাকে, নির্ধারিত সময়ের মধ্যে নিউজটা দিতে হয়। সময় চলে গেলে যত দামি নিউজই হোক, যত ভালো লেখা হোক, সেটা শেষ পর্যন্ত আর মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ হয় না। সোর্স হলো নাম্বার 1 ভিত্তি। ভালো সোর্স ছাড়া ভালো নিউজ তৈরি হবে না, এবং সোর্স যে ভাবে দিবেন সেটাকে যাচাই বাছাই করে সংবাদে উপস্থাপন করতে হয়। কিন্তু সোর্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু সোর্সিংটা যদি পারফেক্ট না হয়, সেই নিউজের গুরুত্ব অনেক কমে যায়। এবং এই সোর্স নন হিউম্যান সোর্স হতে পারে, যেমন ডকুমেন্টস, যেমন দলিল, কোনো হয়তো সরকারি বেসরকারি যেটাই হোক না কেন, কোনো কাগজপত্র ইত্যাদি দলিল হাতের মধ্যে রাখা। আরেকটা হলো, আমাদের ইদানিং অনেক ধরনের এলিমেন্টস আমাদের সামনে উপস্থিত হয়েছে, ওয়েবসাইটস, ডাটাবেজ, এগুলো অনেক সময় আর্টিকেলের ভিতরে অনেক সময় সোর্স তথ্য থাকে, সেখান থেকে নিয়ে এসে নিউজ করা। পাবলিক রেকর্ডস প্রচুর পরিমাণে হয়, সরকারি বেসরকারি পর্যায়ে প্রচুর রেকর্ডস হয়, প্রতিদিন মিনিটস হয়, সেগুলো নন হিউম্যান সোর্স হিসেবে আমরা উপস্থাপন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিউম্যান সোর্স। কে বলেছে কথাটা, অথরিটিকে, আমি কোথা থেকে তথ্যটা পেলাম, হিউম্যান সোর্স, হু আর দ্য পিপল, আমাকে কে তথ্যটা দিয়েছে। এবং দুটো বিষয়, যে আমি যে নিউজটা দিব, হু আর মোস্ট এফেক্টেড অ্যান্ড হু আর রেসপন্সিবল, এই দুইটা যাচাই করে এই নিউজটা দেওয়ার জন্যই হিউম্যান সোর্সের গুরুত্ব অনেক অনেক বেশি। এবং এই জন্য ব্যাপক মানুষের সাথে সাংবাদিকরা প্রচুর মানুষের সাথে সম্পর্ক রাখে, শুধু এ কারণেই যে তার নিউজটা যাতে অথেন্টিক হয়, যা লিখছে সেটা যেন পারফেক্ট হয়। এবং এটা করার জন্য অনেক মানুষের সাথে কথা বলা, সাক্ষাৎকার নেওয়া, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সাক্ষাৎকার। লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার, ইউ আর নট রাইটিং, অ্যাকচুয়ালি ইউ আর টেলিং। আপনি বলছেন, লিখছেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলছেন, টেলিং এ স্টোরি। সুতরাং গল্প লেখার মতন করে লিখতে হবে, কিন্তু গল্প নয়। ওখানে আবার সোর্স দিতে হয়, ওখানে আবার নির্ধারিত স্ট্রাকচার মেনটেন করতে হয়, কাঠামো মেনটেন করতে হয়। এবং এ কারণে প্রথমেই হলো সূচনা, ইন্ট্রো, যেটা প্রথমে আসে। লিড ইজ এভরিথিং বলা হয়, এবং লিডস টু হেডলাইন, লিডের উপর ভিত্তি করে হেডলাইনটা হয়। সুতরাং একদম শুরুতে আমি আসল খবরটা মানুষকে দিব। এটা অনেকটা বড়শির দিয়ে মাছ ধরার মতন করে। পারফেক্ট খাবার থাকলে মাছ এসে সেখানে ঢুকবেই, খাবার নেওয়ার চেষ্টা করবে, তখন মাছটা ধরা পড়বে। এখানেও তাই, যে আমি যেন পারফেক্ট ইন্ট্রোটা দিতে পারি, যা মানুষের মনোযোগ আকর্ষণ করবে। এবং বলা হয় যে জাম্প করতে হবে, রাইট ইন্ট্রোর মধ্যে জাম্প করতে হবে। যদি পারফেক্ট না হয়, তাহলে ইউ আর বারিং, অর্থাৎ আপনি আপনার স্টোরিকে কবর দিচ্ছেন, এটা বলা হয়। সুতরাং একদম সূচনাটা, ইন্ট্রোটা পারফেক্টলি হতে হবে। এবং বলা হয় যে সূচনাটা যদি বলা হয়, তবে তার একটা এভারলাস্টিং ইমপ্রেশন তৈরি হয়, একদম শেষ পর্যন্ত মানুষ এটা পড়ে যায়। ভালো শুরু থাকলে কি করতে হয়, ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় কোটেশন দিয়ে, ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় তথ্য দিয়ে, ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় আরও আনুষঙ্গিক বিষয় দিয়ে প্রভোগ করতে হয় রিডারকে তার স্টোরিটা পড়ার জন্য। তাই বলে চাঞ্চল্য সৃষ্টি নয়, তাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য এটা করতে হয়। কম্পেল অ্যাকশন, অর্থাৎ এমন স্টোরি আমরা করব যেন এটার একটা অ্যাকশন হয়। ফ্যাক্ট চেক, এটা হলো লাস্ট কথা। তথ্য চেক করা ছাড়া আমরা কোনোভাবে দেবে না। স্টার্ট উইথ নেমস, অর্থাৎ সোর্সের নাম দেওয়াটা। অনামী সূত্র আজকাল আর কোনোভাবেই নিউজের মধ্যে গ্রহণযোগ্য হয় না। যদি নাম দেওয়া নাও যায়, তবে তার যতটুকু সম্ভব এটা যে অথেন্টিক সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে নিউজের ভিতরে, এবং যে তথ্যটা দেওয়া আছে তার একটা প্রমাণ হাতে রাখতে হবে। এবং শুরুটা দিয়ে ধীরে ধীরে মাইনর ডিটেলসের দিকে এগোতে হবে। ফ্যাক্ট চেকিং টিপস নানা ধরনের আছে, কিন্তু নিজের উদ্যোগটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক কিছু শেখাতে পারবে, কিন্তু ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি উৎকর্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমি কিভাবে অর্জন করব, আমি কিভাবে তথ্যটা যাচাই করব, কার কাছে যাব, নিজস্ব একটা ম্যাপিং থাকাটা খুব জরুরি। এবং প্রুফরিড করতে হবে, বানান ভুল, বাক্য ভুল এগুলো যেন উপস্থিত না হয়। মানুষ সত্যটা যেমন জানতে চায়, মানুষ শুদ্ধটাও জানতে চায়।
সাংবাদিকরা শুদ্ধ করে লিখবে, শুদ্ধ করে বলবে, সেই বিষয়ে সতর্ক থাকা, এই জন্য প্রুফ রিডিং খুব জরুরি। এবং লাস্ট কথাটা হলো, আমি যেন কোনোভাবে লজিকের কথা বলতে গিয়ে ভুলকে সামনে টেনে না নিয়ে আসি। অনলি ফ্যাক্টস ইজ দ্য লজিক ইন জার্নালিজম। সাংবাদিকতা আমরা প্রায় শুনি এথিক্যাল জার্নালিজম, নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতা করা, কিন্তু সেটা আসলে কি, তার কিছুটা আমরা একটু আলোকপাত করতে চাই। যেটা হলো 1 নম্বর নৈতিকতা বা নীতি নৈতিকতার প্রথম ধাপ হলো সত্য প্রকাশ করা, সত্যটা বলা। সাংবাদিকের প্রথম এবং প্রধান দায়িত্ব সত্য প্রকাশ করা। পাঠক এবং দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সাংবাদিকতার নিয়ম মেনে কাজ করবেন রিপোর্টাররা। যে কোনো রিপোর্ট করতে গেলে কতগুলো মৌলিক বিষয় নিশ্চিত করতে হয়, এবং যদি তা না হয় তাহলে রিপোর্ট মানসম্মত হয় না, দর্শক কিংবা পাঠকের কাছে তা গ্রহণযোগ্য হয় না। এবং সেই বিষয়গুলো কি কি আমরা একটু যদি দেখি, এগুলো নীতি নৈতিকতার অন্তর্ভুক্ত। একটা হলো একিউরেসি, সঠিকতা। তথ্য যাচাই করা ছাড়া কোনো তথ্য দেওয়া যাবে না, এটা নীতি নৈতিকতার একেবারে শুরুর দিকের ধাপ। বরাত উল্লেখ করা, অর্থাৎ অ্যাট্রিবিউশন, সোর্স কি, কার মাধ্যমে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন তথ্য। ইম্পার্শিয়ালিটি, সাংবাদিকতায় কোনো পার্শিয়ালিটি করা যাবে না, কোনো পক্ষে যাওয়া যাবে না। ভারসাম্য। আর হলো ন্যায্যতা, অর্থাৎ যার বিরুদ্ধে খবরটা যাচ্ছে তাকেও যেন আমি একটা স্পেস দিতে পারি। মানবিক প্রেক্ষাপট, সবসময় খেয়াল রাখা, একটা হিউম্যান কনটেক্সট। ক্ল্যারিটি থাকা, স্পষ্ট করে, ক্ল্যারিটি, আমি যা বলেছি স্পষ্ট করে বলেছি। দায়িত্বশীলতা নিয়ে সাংবাদিকতা করা এবং উদ্যমী হয়ে সত্য খোঁজা, এগুলো হলো 1 নম্বর কয়েকটি ধাপ যেগুলোর ভিত্তিতে সাংবাদিকতা হয়। এখন আসি যে বস্তুনিষ্ঠতা কাকে বলে। যে কোনো তথ্যকে কমিয়ে বা বাড়িয়ে না বলা। রিপোর্টের নিজের মন্তব্য জুড়ে দেওয়ার কোনো জায়গা নেই। যা তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত প্রমাণসহ উপস্থাপন করতে হবে। আমরা যদি দেখি যে সত্যনিষ্ঠতা বলতে আসলে কি বোঝায়, এর কোনো বিকল্প নেই, এবং এটাই রিপোর্টারের মূল দায়িত্ব। তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়ে রিপোর্ট লেখা বা বলা, এটাই সত্যনিষ্ঠতা। যা ঘটেছে, যেভাবে ঘটেছে, যে কারণে ঘটেছে উপস্থাপন করা অবিকৃতভাবে। তথ্য হবে পূর্ণাঙ্গ, আংশিক সত্য নয়, পুরো সত্য, শতভাগ সঠিক। আমরা অনেক সময় হাফ ট্রুথ লিখে ফেলার চেষ্টা করি, সেটাও মানুষকে বিভ্রান্ত করে। এটাও নীতি নৈতিকতার পরিপন্থী কাজ, সেটা যেন কখনো না হয়। নির্ভুল হওয়ার জন্য যাচাই করতে হয়, সত্য জানতে হয়, এবং সত্য জানতে তথ্য যাচাই করতে হবে, এটাই হলো মূল কথা। এ কারণে কথা বলতে হবে একাধিক সূত্রের সাথে, নথিপত্র প্রামাণ্য বস্তু পরীক্ষা করে নিজে ভালোভাবে দেখে লিখতে হবে। এবং আমরা দেখি অনেক সময় সোর্স বলে দিল যে সংবিধানের এত ধারায় এই বিষয়টি আছে। সাংবাদিকের কাজ হবে সংবিধানটা খুলে ওই ধারাটা দেখা, ওনার কথার উপরে ভিত্তি করে না, অর্থাৎ নিজে পরীক্ষা করে। তথ্যের সূত্র বা উৎস যথাসম্ভব নির্দিষ্ট করতে হবে, তাহলেই এটা মানুষের কাছে আস্থা আনবে এবং গ্রহণযোগ্য হবে। ব্যতিক্রম কি, কোথায় সূত্রের নাম বলা যাবে না, যেখানে সূত্র নিজেই ভিকটিম, তাহলে সূত্রের নামটা দেওয়া যাচ্ছে না। সূত্রের ক্ষতির আশঙ্কা থাকলে পরিচয় গোপন রাখা সম্ভব বা যায়, পরামর্শ সেটাই দেওয়া হচ্ছে। গোপনীয়তার শর্তে যদি কেউ কোনো তথ্য দিয়ে থাকে, যে আমার নাম বলবেন না কিন্তু আমি আপনাকে এই তথ্যটা দিচ্ছি, গোপনীয়তার শর্ত। আরেকটা হলো নিজে চিন্তা করা, কমন সেন্স অ্যাপ্লাই করা। শিশু, নারী, বেশ কিছু সেন্সিটিভ জায়গা আছে, সংবেদনশীল জায়গা আছে, সেই সব ক্ষেত্রে গোপনীয়তার মাত্রাটা কিন্তু অনেক বেশি। সেটা সাংবাদিকরে পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নিতে হয়। প্রতিটি তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অনেক সময় পটভূমি আমরা উল্লেখ করি, পুরনো গণনা থেকে টেনে এনে বলে আগে এটা ঘটেছিল, পরীক্ষা করতে হবে এটা সঠিক কিনা। আজকাল এটা একটু ঝামেলার হয়েছে, কারণ অনেক প্রকারের ওয়েবসাইট হয়েছে, গুগল আছে, কোনো একটা তথ্য দিলে একই তথ্যের নানা ধরনের ব্যাকগ্রাউন্ড উপস্থিত হয়। এ কারণে নিজে যাচাই করে সঠিকটা নিতে হবে। কারণ নাম ব্যবহারে, এটাও কিন্তু এথিক্সের পার্ট। কারণ নাম ব্যবহারে নিশ্চিত হবে ব্যক্তিটি সঠিক কিনা, নামটা ঠিক কিনা, এবং সেইভাবেই দিতে হবে। স্থানের নাম, সংস্থার নাম ইত্যাদি ক্ষেত্রেও সঠিক ব্যক্তি এবং তার কথা সঠিক হতে হবে। আমি জানিলাম, আমি যার কথা বলছি, আমি উদ্ধৃতি ব্যবহার করছি, তা যেন সঠিকভাবে করি। আবার উদ্ধৃতি আমি ব্যবহার করছি কিন্তু তথ্যটা রাইট কিনা সেটাও চেক করতে হবে।
একজন সচিব বলে ফেলেছেন এই কথা, তার অর্থ এই নয় যেটা বেদবাক্য হয়ে গেছে। তার কথার সূত্র ধরে চেক করতে হবে যে উনি ঠিক বললেন কিনা, এবং অনেক সময় যাচাই বাছাই করতে হয় যে উনি আসলে রাইট বলেছেন কিনা। এমনকি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিও মিসলিড করতে পারে, অন্য কোনো তথ্য দিয়ে দিতে পারে। প্রায় বলে আমরা একটা শব্দ ব্যবহার করি, প্রায় বলে কোনো কিছু নেই। রিপোর্টে প্রায় শব্দ ব্যবহারের প্রয়োজন নেই, যেটা ঘটেছে সেটাই। প্রায় 95% বললে এখন দেখা যায় 94.9 থেকে শুরু করে 94.1 পর্যন্ত আসে। সুতরাং ওটা বলে দেওয়াটা বেটার, উল্লেখ করে দেওয়াটা ভালো। ন্যায্যতা জিনিসটা এথিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সংবেদনশীল জায়গা। সব ঘটনার অনেকগুলো পক্ষ থাকে, ঘটনায় অনিবার্যভাবে জড়িত সবার বক্তব্য নেওয়ার চেষ্টা করতে হবে। নীতিনৈতিকতার প্রথম কথা হলো মানুষ, বিবেচনায় মানুষ, তাই মানুষের প্রেক্ষাপটটা খুব জরুরি। সাংবাদিকদের নীতি হলো সাংবাদিকের নিজস্ব পেশাদারিত্ব এবং তার দায়িত্ববোধের একটা সমন্বয়। অযাচিতভাবে অন্যায়ভাবে কারো ক্ষতি না করা। আমার রিপোর্টে কারো না কারো ক্ষতি হয়, কিন্তু আমি যেন অন্যায়ভাবে অযাচিতভাবে টার্গেট করে ক্ষতির চেষ্টা না করি। সঠিক তথ্য, পুরোপুরি যাচাই, প্রমাণসহ রিপোর্ট, প্রেক্ষাপট সহ লেখা, তাহলেই একটা রিপোর্টের দেখা যাবে বেসিক নৈতিকতা বজায় আছে। মানুষের জানার অধিকার আছে, কিন্তু মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমি সব কিছু জানিয়ে দিব তা যেন না হয়। স্পর্শকাতর বিষয়ে ব্যক্তির ক্ষতি, সমষ্টির কল্যাণ, এই দুইয়ের মধ্যে তুলনা করতে হবে যে আমি কোন জায়গাটায় থাকব। কোনো ঘটনার পূর্ণচিত্র, ভাষা নয়, চাই বিস্তৃত গভীরভাবে সমাজের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ভাষা দিলেই পক্ষপাতিত্ব চলে আসবে। সাংবাদিকতার সাথে নিজ স্বার্থের দ্বন্দ্ব হয় এমন বিষয়ে সচেতন থাকা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাকে বলে। নিজের স্বার্থের দ্বন্দ্ব আছে এমন বিষয় সাংবাদিকরা যেন না উল্লেখ করেন, না রিপোর্ট করেন, নিজে যেন সেটার মধ্যে জড়িত না থাকেন। স্টেরিওটাইপ ধারণা, ছাঁচে ঢালা ধারণা রাখা, এটা নীতি নৈতিকতার পরিপন্থী একটা কাজ, এবং এটাই বৈষম্য তৈরি করে নিউজের ভিতরে। আমরা মনেই করি যে পথ শিশু মানে খারাপ, আমার শিশু মানে ভালো, তা নয়। দাড়ি টুপি মানেই জঙ্গি, নট দ্যাট। আবার মেয়েরা কম বোঝে, এরকম অনেকগুলো স্টেরিওটাইপ ধারণা আছে আমাদের ভিতরে, ছেলেরাই বেশি বোঝে। এই স্টেরিওটাইপ ধারণাগুলো থেকে সাংবাদিককে বেরিয়ে আসতে হবে। সুরুচির পরিচয়, হ্যাঁ, অশ্লীল, অশোভন, বিভৎস শব্দ এবং ছবি ব্যবহারে সতর্ক থাকা। কারণ একটা নিউজ সবাই দেখে, সব বয়সী মানুষ দেখে, সব শ্রেণী পেশার মানুষ দেখে, তাদের সকলের কথা বিবেচনা করে সেখানে এই রুচিটা বজায় রাখতে হয়। মানুষের মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকা। প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা আছে, সবচেয়ে খারাপ মানুষটারও নিজেকে ডিফেন্ড করার সুযোগ রাখতে হয়, তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হয়। তার ব্যক্তিগত গোপনীয়তা, একটা খারাপ মানুষ, কনভিক্টেড মানুষ, তাকে সবাই ঘৃণা করছে বলেই সাংবাদিক তার সমস্ত গোপনীয়তা প্রকাশ করে দিবেন, নট দ্যাট। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। আরেকটা হলো সূত্রের অধিকার, যিনি সোর্স তার অনেকগুলো রাইটস আছে। তিনি যদি বলেন যে এটা আমি চাই না, ওটা আমি চাই না, তাহলে তাকে কিন্তু সেটা দিতে হবে। বিশেষভাবে সচেতন থাকা শিশু, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজে যারা বাস করে, তারা নাজুক অবস্থানে থাকে, তাদের ক্ষতি হয়ে যায়, তাদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনে, এমন নিউজের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় যেন তাদের ক্ষতিটা না হয় আমার দ্বারা, নিউজের দ্বারা। এবং মৃত মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হয়। সাংবাদিকতা বলা হয় যে রেসপেক্ট টু দ্য ডেড পারসন, যিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা, যেটা আমাদের ধর্মেও বলা আছে, আমাদের সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বলা আছে। যৌনতা এবং সহিংসতার ক্ষেত্রে সংযত আচরণ, তার প্রভাব সম্পর্কে ভাবা। যৌনতার সংবাদ থাকবে সমাজে, যেহেতু এটি আছে, সহিংসতার সংবাদ থাকবে, কিন্তু আমি তার প্রভাব চিন্তা করব। আমি সংবাদ গোপন করব না, কিন্তু আমি তার প্রভাব সম্পর্কে চিন্তা করে তার উপস্থাপনাটা কীরকম হবে সেটা নিয়ে ভাবব। আরেকটা হলো ভিন্ন মূল্যবোধ এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখা। আমি বিশ্বাস করি এক ধরনের মূল্যবোধে, আরেকজন আরেক মূল্যবোধে বিশ্বাস করে, কিন্তু তারটাকে শ্রদ্ধা করতে হবে। সাংবাদিকের কাজ নয় অশ্রদ্ধা করে সেটাকে নিউজে, এমনকি ব্যক্তিগত অশ্রদ্ধা কারো প্রতি থাকলেও নিউজের সময় সেটা যেন প্রকাশ না পায়। বিশ্বাসের প্রতি, এটা ধর্মীয় বিশ্বাস হতে পারে, রাজনৈতিক বিশ্বাস হতে পারে, জেন্ডার বিশ্বাস হতে পারে,
অর্থনৈতিক বিশ্বাস হতে পারে, কারো প্রতি যেন কোনো অশ্রদ্ধা প্রকাশ না পায়। কারণ হলো সাংবাদিক শুরুতে যেটা বলেছি, সত্যটা লিখবে, সেখানে ব্যক্তিগত অভিমত প্রকাশের কোনো জায়গা নেই।